নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে পথ চলতি মানুষদের হাত জোড় করে বাড়ি পৌঁছে দেওয়ার আবেদন অসহায় এক পরিযায়ী শ্রমিকের। পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুর নিগমে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দলীয় কর্মী পদাধিকারীদের পালন করতে দেখা গেল। ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো এক অভিনবভাবে। এদিন দলীয় কর্মী সমর্থকেরা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেকেন্দা ভান্ডারী মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেন। এই বিষয়ে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় জানালেন, আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর এই জন্মদিনে দিদির শরীর সুস্থ থাকুক, দিদি দীর্ঘায়ু হোক এবং আমাদের সকলের জন্য কাজ করুক, রাজ্যের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করুক, এই কামনা করলেন তিনি। এদিন মহাদেব বাবু ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিরুমোহন রায়, প্রভাত বিশ্বাস, সঞ্জয় উরাও, ভানু রায়, মিন্টু রহমান, একরামুল হক প্রমুখ। আজকে দাদা ভান্ডারী মন্দিরে কি দিদির আজকে আমাদের দলনেত্রী তথা দেশনেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল মানুষের মঙ্গল কামনা করে আজকে আমরা আমাদের যে ভান্ডারী দেবের মন্দির, সে বাবা ভান্ডারী দেবের মন্দিরে আমরা পূজা দিলাম, যাতে সকলেই ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, বাংলার মানুষ ভালো থাকে, আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। সাথে আমরা শুভকামনা করছি আমাদের প্রিয় নেত্রী তথা আমাদের প্রিয় দিদি, উনিও সুস্থ থাকুন এবং আমাদের জনগণের হয়ে কাজ করুন, ভালো কাজ করুন। আমরা তাই আজকে ভান্ডারী দেবের কাছে প্রার্থনা করলাম যে সকল মানুষ সবাই মিলে যাতে আমরা সুস্থ সবলভাবে ভালোভাবে থাকি, এটাই আমরা আমাদের বাবা ভান্ডারী দেবের কাছে প্রার্থনা রাখি। অনুষ্ঠানের মাঝেই শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য সৃষ্টি হলো জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে। আজ শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল, তার মাঝেই হঠাৎ বিদ্যুতের ভোল্টেজ বৃদ্ধির কারণে এই শর্ট সার্কিট হয় বলে সূত্রে খবর। ধোঁয়া বের হতে থাকায় শিশু সহ অভিভাবকদের হল থেকে বের করে নিয়ে আসা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় সাময়িক চাঞ্চল্য দেখা দেয়। অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক করে ফের অনুষ্ঠান শুরু হয় এদিন। দেখা যাচ্ছে লাইটগুলো সব আপ ডাউন করছিল, আপ ডাউন করতে করতে দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। করে একটা লাইট হয়তো একটু আগুন লেগে গেছিলো, লাইট বাচ্চারা আতঙ্কিত একটু বাইরে গেছে। প্রোগ্রাম চলছিল রানিং প্রোগ্রাম। কি প্রোগ্রাম চলছিল? একটা অ্যানুয়াল প্রোগ্রাম চলছিল যোগার। এমনি কোনো প্রবলেম না, বড় কোনো প্রবলেম না, ওটা হয়ে গেছে, ওটা লাইনের একটু প্রবলেম ছিল। কি হলো হঠাৎ করে প্রয়াস হল ঘরে একটু বলো। আমাদের আজ সকাল থেকে আমরা রুবিয়া যোগা একাডেমির পক্ষ থেকে জলপাইগুড়ির আমাদের সেন্টার আছে জলপাইগুড়ি সমাজপাড়াতে, ওখান থেকে আমাদের অ্যানুয়াল ফাংশন ছিল এবং কম্পিটিশন প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রাম চলাকালীন হঠাৎ করেই ভোল্টেজটা হাই হয়ে যাওয়ার জন্য প্রায় আমি যা শুনলাম 440 ওটা রেজুলেশন হয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ওটা আগুন ধরে যায়। একটা ভিতরে একটা ছোট্ট জায়গায় একটা শর্ট সার্কিট হয়। তো তার জন্য আমরা কাউকে প্যানিক না হতে বলে সবাইকে বলেছিলাম একটু বাইরে বেরিয়ে যান, এবং ধীরে ধীরে ওটাকে যারা ইলেকট্রিশিয়ান তারা এসে ওটাকে ঠিক করে। কিছু 15 থেকে 20 মিনিটের মধ্যে একটু প্রবলেম হয়েছিল, আবার সব এখন ঠিকঠাক আছে। প্রোগ্রাম বন্ধ ছিল মাঝখানে? প্রোগ্রাম মাঝখানে বন্ধ ছিল, প্রায় আধা ঘন্টার মতো প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল। ধোঁয়া কিছু লক্ষ্য করা গেছে? ধোঁয়া লক্ষ্য করা গেছে, ভিতরে স্টেজের কাছে একটু ধোঁয়া উঠেছিল, যেখানে বাল্ব ছিল, বাল্বের মধ্যে ধোঁয়া হয়ে গেছিলো, যার জন্য আমরা পুরো লাইনটাকে অফ করেছিলাম এবং প্রত্যেকটা পার্টিসিপেন্টকে এবং ক্যান্ডিডেটকে আমরা বলেছিলাম একটু বাইরে দাঁড়ান। ফায়ার ব্রিগেড বা কাউকে জানানো হয়েছিল? সঙ্গে সঙ্গে এসেছিল এবং তার সঙ্গে ইলেকট্রিশিয়ানকে সঙ্গেই নিয়ে এসেছিলেন ওনারা। এখন পরিস্থিতি একদম নর্মাল, ধীরে আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রায় আরও 2-3 ঘন্টা প্রোগ্রাম আমাদের চলবে। আপনার ফায়ার ব্রিগেড এসেছিল। আপনার নাম পরিচয়? আমার নাম ভাস্কর গোস্বামী, আমি রুবিয়া যোগা একাডেমির একজন সদস্য এবং যে অ্যাসোসিয়েশন বোর্ড আছে আমি তার একজন মেম্বার। আজকে কি অ্যানুয়াল প্রোগ্রাম রুবিয়া যোগা একাডেমি অ্যানুয়াল ফাংশন প্রোগ্রাম।
জলপাইগুড়ি শহরের বোসপাড়ায় 3টি যমজ সন্তানের জন্মদিন উপলক্ষে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শীতকালে রক্তের সংকট মেটানো, যা সাধারণত ব্লাড ব্যাংকে ঘটে থাকে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন যে শীতকালে অনেক সময় রক্তের অভাবে রোগীদের চিকিৎসায় সমস্যা দেখা দেয়, তাই তাদের সন্তানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানকারী প্রত্যেক ব্যক্তিকে একটি করে গাছ এবং উপহার তুলে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এটি শুধু রক্তদানকে উৎসাহিত করতেই নয়, পরিবেশ সংরক্ষণেও একটি ছোট্ট পদক্ষেপ। বোসপাড়া তথা 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। রক্তদান শিবিরের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং ইতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে মঙ্গল ও সহানুভূতির মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনার তো 3 ছেলে, যমজ? হ্যাঁ, যমজ হয়েছিল। আচ্ছা, এবার কি করলেন আপনি? গত বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, তো যারা নিয়মিত রক্তযোদ্ধা আছে তাদের সহযোগিতা খুব ভালো ক্যাম্প হয়েছিল। তো এই বছরও আমার ভাই, দিদি, দাদারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। তো দেখলাম এই ঠান্ডা পড়াতে ওই নিউজ চ্যানেলে দেখলাম, নিউজ পেপারে দেখছি প্রচণ্ড রক্ত সংকট চলছে জলপাইগুড়িতে। তো এই কারণে আবার আমি উদ্যোগ নিলাম। এটা কি আপনার ছেলের জন্মদিন আজকে? হ্যাঁ, আমার 3জন যমজ ছেলে হয়েছিল গত বছর, 2 বছরে পা দিল। সেই অনুযায়ী এবার কেমন সাড়া দেখছেন মানুষের? হ্যাঁ, খুব সুন্দর সাড়া পাচ্ছি। আচ্ছা, কেমন লাগে এই যে জন্মদিন উপলক্ষে 3 ছেলের আপনি রক্তদান করলেন? অন্য কিছুই তো করতে পারতেন। না, রক্ত তো সবার জীবনে দরকার। রক্ত ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না, সুতরাং রক্তটাই সবার আগে আমি মনে করি, ঠিক আছে? তো এই আমি যেমন আমাদের এখানে অনেক রক্তযোদ্ধা এসেছে, খুব সুন্দরভাবে সাড়া দিয়েছে, ঠিক সেই রকমই অনেক মানুষকে দেখি আর কি। এখন নতুন প্রজন্মের একটা অংশকে দেখি এই সাইড থেকে পিছিয়ে থাকতে, ঠিক আছে? কেউ ভয় পাচ্ছে, কেউ আবার বলছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিলে পরে ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না, কিন্তু এটা ভুল। আমরা যদি নিয়মিত ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি তাহলে ব্লাড ব্যাংকেও রক্তের যোগান ভালো থাকবে। তো ওনারাও কার্ডের বিনিময়েও রক্ত দিতে পারবে। এটা লোকের ভুল ধারণা। এই কারণেই সবাইকে আমি অনুগ্রহ করব যে যেখানেই পারুক সরাসরি দিক বা রক্তদান শিবিরে দিক, যাতে ব্লাড ডোনেশনটা চালু রাখে সবাই। কি নাম আপনার? অপু পাল। আর 3 ছেলের জন্মদিন দ্বিতীয়বারে পা পড়লো, সেই অনুযায়ী রক্তদান করলেন। আপনারা তো অনেক রক্তদানই ক্যাম্প করে থাকেন, তা কি বলবেন? খুবই ভালো লাগছে। জনসাধারণের শিক্ষার ব্যাপার আছে, তারা যেন এই ব্যাপারটা দেখে তারাও যেন উদ্বুদ্ধ হয়ে এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এতে রক্তের যে একটা অভাব আছে ব্লাড ব্যাংকে, সেটাও মিটবে। খুব ভালো লাগছে। আপনারাও জানান সবাইকে, সবাই যেন এইভাবে এগিয়ে আসে। কি নাম দিদি আপনার? ডক্টর শেফালি বর্মন। 20 বছর পর দৃষ্টিশক্তি ফিরে পেল বছর 70-এর ফারুক খান। 20 বছর পর দৃষ্টি ফিরে পেল মাল ব্লকের ওদলাবাড়ির দেবীপাড়ার 70 বছরের ফারুক খান। আর এতেই খুশির হাওয়া এই পরিবারে। ফারুক খানের 3 ছেলে, 1 মেয়ে এবং স্ত্রী রয়েছেন। ছেলে মেয়ে সবারই বিবাহ হয়েছে। ফারুক খানের বড় ছেলে ফিরোজ খান বলেন, আজ থেকে 20 বছর আগে যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম তখন হঠাৎ বাবার দৃষ্টিশক্তি কমতে থাকে। সেই সময় বাবা ঠিকাদারের আন্ডারে কাজ করত। বাবার কাজ করে যা রোজগার হতো তাতেই আমাদের সংসার চলতো। কিন্তু বাবার দৃষ্টিশক্তি কমতে কমতে একেবারেই অন্ধ হয়ে যায়। সেই সময় রুজি রোজগার বন্ধ হয়ে যায় আমাদের। যেহেতু আমি পরিবারের মধ্যে সবচেয়ে বড়, তাই আমাকেই পড়াশোনা ছেড়ে হাল ধরতে হয় সংসারের হাল ধরতে গিয়ে সেই সময় পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়ি। বিভিন্ন ঠিকাদারের আন্ডারে আমি কাজ করতাম এবং সংসার চালাতাম। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল বাবাকে নিয়ে। চোখের অবস্থা এতটাই খারাপ ছিল যে হাঁটাচলা করতে পর্যন্ত পারতো না। যে কোনো জায়গায় যেতে হলে একজন সঙ্গী লাগতো। আমি অথবা ভাইরা হাতে ধরে বিভিন্ন জায়গায় বাবাকে নিয়ে যেতাম। বাবার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। এমনকি ভিন্ন রাজ্যে গিয়েও ভালো ডাক্তার দেখেও চোখ ঠিক হয়নি। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে বাবা কোনোদিন চোখে দেখতে পারবে। 50 বছর বয়সে বাবা দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল। দিন দিন বাবার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। শেষমেশ গত বছর বাবাকে চিকিৎসার জন্য নিয়ে যাই নেপালি সরকারি হাসপাতালে বাবার চোখের চিকিৎসা হয়। 3 মাস ধরে বাবার চিকিৎসা হয় নেপালের এই সরকারি হাসপাতালে। 3 মাস চিকিৎসার পর দেখা যায় বাবা আগের মতো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আর এতেই আমরা অবাক হয়ে যাই। তিনি বলেন সবকিছুই ওপরওয়ালার হাতে। ওপরওয়ালার জন্যই আজ আমার বাবা পৃথিবীকে দেখতে পাচ্ছে। 70 বছরের ফারুক খান বলেন, যে কটা দিন বাঁচবো অন্ধ হয়েই থাকতে হবে, কিন্তু ওপরওয়ালা আমার চোখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। এখন আমি নিজের কাজ নিজেই করতে পারি, লেখালেখি পেপার পড়া সবই করতে পারি, কোনো অসুবিধা হয় না। তবে সত্যি এটা আশ্চর্য ঘটনা। কোনোদিন ভাবতেই পারিনি যে আমি আবার চোখে দেখতে পারবো।
তখন ছোট ছিলাম, ঠিক আছে। তখন বাবা হঠাৎ করে চোখটা খারাপ হয়ে যায়, তারপরে আমরাও স্কুল ছেড়ে স্কুল পড়াশোনা কমপ্লিট করতে পারলাম না, যেহেতু আমি বড়। আর তারপর বাবার চোখ খারাপ হয়ে গেছে, হ্যাঁ বাবার উপরে সংসার চলতো। তখন আমরা স্কুল পড়াশোনা বাদ দিয়ে তারপরে আমি নামতে হলো আমাকে ফিল্ডে, হ্যাঁ বাড়ির জন্য, যেহেতু সবার থেকে বড় আমি ছিলাম। তারপরে বাবাকেও নিয়ে আমি ট্রিটমেন্টের জন্য গুয়াহাটি, মুম্বাই, পুনা, তারপরে সব জায়গায় সংকটে তারা যেখানে মানে লোক বললো কি এখানে চোখ ভালো হবে, ওখানে নিয়ে গেলাম। তারপরে কিছু হয়নি, ভাবি নাই কি বাবা আমার চোখ আর ভালো হবে বলে। তারপরে কিন্তু আমাদের একটা মানে ওখানে একটা বিরাটনগরে একটা খবর পেলাম কি না ওখানে একটা হসপিটাল আছে। তো বাবা বললাম চলো একবার ট্রাই করি। লাস্ট টাইমে বাবা বলো চলো, যাওয়ার পরে ওখানে দেখলাম ওখানে নেপালে খুব ভালো ব্যবস্থা, বিরাটনগর বলে একটা বিরাট আঁখা হসপিটাল আছে নেপাল গভর্নমেন্টের, খুব ভালো ওখানে মানে সবই। তো ওখানে যাওয়ার পরে একটা মানে ছোটো ছোটো 3টা অপারেশন হলো মোটামুটি 3-4 মাসের ভিতরে। ওখানে থাকতে হয়েছিল? হ্যাঁ থাকতে হয়েছিল। আমাদের একটা আত্মীয় আছে, ওনাদের বাড়িতে থাকে, বাবা করতো, ট্রিটমেন্ট করাইতো। তারপরে অ্যাডমিটও হয়েছে বাবা কিছুদিন। তো তারপরে ওই 3টা অপারেশন হওয়ার পরে লাস্টে যখন চশমা দিল তারপরে বাবা চোখ থেকে দেখতে পারলো। কি বলবেন মানে এটা কি বলো, আমি তো কোনোদিন ভাবিও নাই হ্যাঁ কি বাবা আমার চোখ থেকে দেখবে বলে। কিন্তু মানে আমরা কি বলবো উপরওয়ালার এটা অনেক কৃপা আছে যেটা বাবার চোখ দেখতে পারলো। বাবা এখন চোখে থেকে দেখতেছে, এটা আমাদের জন্য অনেক মানে বড় কথা। এটা নিজের কাজ নিজেই করতে পারছে এখন নিজে, আমাদেরকে কিছু করতে হয় না, সব নিজে কনসির বাড়িতে বই টই সবাই নিজেই পড়ে। বাবা আমার 20-25 বছর থেকে চোখে একদম কিছু দেখতাম না। হ্যাঁ তারপরে আমার ছেলেরা নিয়ে যায় বম্বে, পুনা, তারপরে কি গুয়াহাটি, শঙ্কর নেত্রালয়, কোথায় কোথায় ঘুরছে, কিন্তু একদম কেউ বলে নাই যে ভালো হইতে পারবে, এই চোখটা একদম গেছে। হ্যাঁ তারপরে হঠাৎ করে খবর পাই যে আপনার নেপালের মধ্যে ওই যে কোন জায়গাটা বিরাটনগরে ট্রিটমেন্ট বলে ভালো হয়, হ্যাঁ বিরাট আঁখা। হ্যাঁ তো ওখানে গেলাম আমি তো আশা করি জানি যে আমি ভালো হয়ে আসবো, তাহলে একবার দেখাইনি। হ্যাঁ তো গেলাম ওখানে, তো মানে ওরা 3বার অপারেশন করলো, ওই চোখটা দেখতে পারলাম। এটা আল্লাহর এটা কৃপা করে আমাকে চোখটা দিছে, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহকে ধন্যবাদ। ভাবছিলেন কোনোদিন চোখে দেখবেন? আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার চোখে আমি দেখতে পারবো, হ্যাঁ আবার নতুন করে। কত বয়স আপনার? আমার বয়স অনেক 70 কাছাকাছি। কত বছর চোখে দেখতেন না? 20-22 বছর দেখতে পারিনি চোখে। কিভাবে চলাফেরা করতেন? হ্যাঁ কিভাবে চলাফেরা করতেন? আমার ছেলেরা হাত ধরে নিয়ে যায় এদিকে ওইদিকে, খাবারটা দিলে পরে এটা আছে এটা আছে। আমার বৌমারা কিছুই দেখতে পারতাম না। এখন কিরকম দেখছেন? এখন একদম পরিষ্কার দেখতে পারতেছি। কি মনে হচ্ছে? এটা আশ্চর্য ব্যাপার, এটা আল্লাহর কৃপা। হ্যাঁ আল্লাহ একটা আশ্চর্য, মানে যেটা বলে আমাদের উর্দুতে বলে যে আল্লাহর উপরে একটা ভরসা করতে হবে, ওটা কোনোদিন ছাড়তে নেই। সেটাই আমি সাবিত হয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহর উপরে ভরসা করলে কিছু না কিছু হয়ে যায়। আমার নাম ফারুক খান। মাল ব্লকের খোঁচা বস্তি সংলগ্ন এলাকায় ঘিস নদীর চরে উদ্ধার হওয়া মর্টার শেলকে ফাটিয়ে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। শনিবার দুপুরে মাল ব্লকের ওদলাবাড়ি খোঁচা বস্তির সংলগ্ন ঘিস নদীর চরে পড়ে থাকতে দেখা যায় সেনাবাহিনীর একটি মর্টার শেল। শনিবার দুপুর থেকে ওই মর্টার শেলকে পর্যবেক্ষণে রাখে মালবাজার পুলিশ এবং সিভিক কর্মীরা। শনিবারই মালবাজার পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর আধিকারিকদের খবর দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল রবিবার মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে, সেই কারণে রাতে ওই মর্টার শেলের পাহারায় ছিল পুলিশ। রবিবার বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর একটি দল আসে এই ঘিস নদী এলাকায়। এরপর খুব সাবধানে মর্টার শেলটি উদ্ধার করে কিছুটা দূরে নদীর মধ্যে ব্লাস্ট করিয়ে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকার মানুষ। এইভাবে একের পর এক ঘিস নদী থেকে মর্টার সেল উদ্ধার হওয়ার ঘটনায় কিছুটা অস্বস্তিতে এলাকার মানুষজন। উল্লেখ্য কয়েক মাস আগে সিকিমের বন্যায় সেনাবাহিনীর ক্যাম্প তিস্তা নদীর জলস্রোতে ভেসে যায়, সঙ্গে সেনাবাহিনীর গোলা বারুদও ভেসে যায়। পাশে যেহেতু ঘিস নদী, সেই নদীতে ভেসে এসেছিল কিনা অথবা তিস্তার চর থেকে কেউ বা কারা এই মর্টার শেলটি ঘিস নদী এলাকায় এনেছিল কিনা সেটাও খতিয়ে দেখছে মালবাজার পুলিশ। এই নিয়ে গত কয়েক মাসে 4টি মর্টার শেল উদ্ধার হলো ঘিস নদী থেকে এবং 4টি মর্টার শেলই সেনাবাহিনী নিষ্ক্রিয় করলো। বাবা দালালের খপ্পরে পড়ে গর্ভবতী স্ত্রীকে নিয়ে বিপাকে পরিযায়ী শ্রমিক। রবিবার এমনই দৃশ্য দেখে চাঞ্চল্য জলপাইগুড়িতে। বিহার রাজ্যের মতিহারি জেলার বাসিন্দা রাজেশ মিশ্র, স্ত্রী অনিতা মিশ্র
রবিবার সকালে জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থার সামনে ক্লাব রোডে এক চায়ের দোকানে বসে পথ চলতি মানুষের কাছে হাত জোড় করে একটি আবেদন করে চলেছে, আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। রাজেশ মিশ্র জানান, জম্মু যাওয়ার ট্রেনে বিনা টিকিটে চড়ে বসেছিলেন, কারণ যে দালাল কাজে নিয়ে গিয়েছিল 3 মাসের অধিক কাজ করার পর 72,000 টাকা না দিয়ে সরে পড়ে, সঙ্গে নিয়ে নেয় মোবাইল ফোন। এমন অবস্থায় 3 মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েন। আলিপুরদুয়ার স্টেশনে টিটি ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয়, যে কারণে মুখে চোট লাগে, ভেঙে যায় সঙ্গে থাকা ট্রলি ব্যাগের হাতল। এমন অবস্থায় এক সহৃদয় ব্যক্তি ট্রাকে তুলে দেয়, যে ট্রাক শনিবার রাতে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে নামিয়ে দেয়। তবে প্রকৃত ঘটনা কি তা এখনো পর্যন্ত জানা যায়নি। क्या हुआ? मैंने हम लोगों के पास 3 महीने 8 दिन काम किए, किसी के थ्रू गए थे, एक ही कोठी में काम किया ना यहाँ क्यों? यहाँ उल्टा भूल भाल पहुँचे हैं हम लोग। मैंने ट्रक वाला किसी ने छोड़ा है 200 रुपये लेके, किसी भैया ने, अपना बिहारी भैया ने 200 रुपये दिया था अलीपुर से। तो अलीपुर टीटी ने उतार दिया, वहीं तो गिर के चोट लगा और इसका ये जो हैंडल टूट गया ना। आपका घर कहाँ? घर मोतिहारी पताही थाना। कौन ट्रेन से आप आए? हम लोग उस दिन जा रहे थे, डायरेक्ट ट्रेन था जम्मू जाने वाला, जो मोतिहारी होके बापूधाम होके जाती है, तो उतार दिया टीटी बिना टिकट के थे। टिकट नहीं था? टिकट नहीं था। पैसा 1 रुपया जेब में है ये। पैसा कहाँ गया? पैसा दिया ही नहीं मालिक ने, 72,000 रुपया लेके मोतीपुर वाला अनिल झा गया हुआ है, इसीलिए। तो घर जब तक नहीं जा रहे, मोबाइल नहीं दिया, माँ का नंबर याद नहीं आ रहा, भैया का नंबर याद नहीं आ रहा है। 14 दिन हो गया, 14 दिन हो गया, ना नहा पा रहे ना कुछ खा पा रहे। ये चाची अभी खिलाया तो इसको दवाई खिलाया प्रेगनेंसी का। अब क्या करेंगे आप? घर जाना है, घर पहुंचना है बस। कहाँ का घर आपका? मोतिहारी पताही थाना, भोकाने कला, 845414 पिन कोड 8 नंबर वार्ड। तो यहाँ कैसे आया? यहाँ वो चौक पे छोड़ दिया कल ट्रक वाले रात को, रात भर वहीं पति पत्नी बैठे थे किसी दुकान का सामने। अब घर जाना चाहते? जी, घर पहुंचने के लिए तरस रहे हम लोग, घर पहुंचने के लिए तरस रहे। क्या नाम आपका? राजेश मिश्रा। और आपका? अनीता मिश्रा। আসছে আমার দোকানে, ওই তো বলতেছে এরকম এরকম, তা আমি চাটা দিলাম। কি বলতে? বলতেছে বাইরে থেকে আসছে, ও ভাড়া নাই যাওয়ার জন্য, ওইটাই বললো। এখনো চা দিলাম, খাইলো বিবি আর দুইজনে মিলে। কি করবেন এখন? কোন আপনারা একটা চেষ্টা করে কোথাও থেকে জোগাড় টোগাড় করে বেচারা 2 টাকা পাঠায় দেন। সঠিক মনে হচ্ছে আপনার এদের দেখে? সঠিক মনে তো হচ্ছে, কি করবো আমরা তো বুঝতে পারতেছি না কোন কি ব্যাপার। জঙ্গল ও বন্য জীবজন্তুদের রক্ষার্থে একদিনের শিবির টোটগাঁও বস্তিতে। পরিবেশ এবং বন্য জীবজন্তুদের রক্ষার্থে একদিনের প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম টোটগাঁও বস্তিতে। তারঘেরা বন দপ্তরের সহযোগিতায় এদিন এই শিবিরের আয়োজন করেছিল ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। তারঘেরা বন দপ্তরের বৈকুণ্ঠপুর ডিভিশনের অন্তর্গত পশ্চিম টোটগাঁও এলাকায় এই শিবিরে ভালো সাড়া পাওয়া যায়। বনবস্তির আশেপাশের ছেলে মেয়েদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার অভিভাবকেরা অংশগ্রহণ করেন। ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার তিমির দাশগুপ্ত বলেন, আমাদের মূল উদ্দেশ্য পরিবেশকে বাঁচানো, আর এর জন্য সবথেকে বেশি উদ্যোগী হতে হবে বনবস্তির ছেলে মেয়ে এবং সাধারণ মানুষকে। তাই এদিন পশ্চিম টোটগাঁও এলাকায় এই শিবির অনুষ্ঠিত হয়। গ্রামের ছেলে মেয়েদেরকে বোঝানো হয় গাছকে কেন বাঁচানো উচিত, বনের পশু পাখি জীবজন্তু আমাদের কি কি কাজে আসে। এদিনের ছেলে মেয়েদের কাছে গাছ এবং পাখি প্রজাপতি চেনানো হয়। এই ব্যাপারে তারঘেরা বন দপ্তরের বিট অফিসার কুণাল সিংহ রায় বলেন, এটা খুবই ভালো উদ্যোগ এই সংগঠনের। এতে জঙ্গল রক্ষা পাবে, জঙ্গলের জীবজন্তু ভালো থাকবে। জঙ্গলের গাছপালা জীবজন্তু ভালো না থাকলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে না। তাই আমরা সবাই মিলে শপথ নিই যে আমরা জঙ্গলকে বাঁচাবো, মাঝে মধ্যে বাড়ির আশেপাশে গাছ লাগাবো, জীবজন্তুদের রক্ষা করব। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মৃণাল সিং রায়, পাপন বর্ধন, ছোট্টু শাহ, আকাশ মুন্ডা, অভয় গিরি সহ অন্যান্যরা। উদ্দেশ্য তো আমাদের একটাই, সেটা হচ্ছে নেচারকে রক্ষা করা। বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ক্যাম্প করি এবং নেচারকে যাতে রক্ষা হয় সেসব নিয়ে আমরা আলোচনা গ্রামের মধ্যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। আজকেও সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, পূর্ব টোটগাঁও মৌজাতে আমাদের এখানে আসা। এখানে হচ্ছে ফরেস্টের সাথে মিলে আমরা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন, ওদের সঙ্গে মিশে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা। গ্রামের বাচ্চা কাচ্চারাও এখানে এসছে, কিছু বয়স্ক লোকরাও আছে, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে জঙ্গল যাতে কী করে রক্ষা করা যায়
যাতে বাচ্চাদের পাখি আমরা অনেকভাবে চিনালাম ওদেরকে, বিভিন্ন পাখি এখানে দেখা যাচ্ছে, ওদেরকে আমাদের যতটা আমাদের সম্ভব আমরা চিনাতে চেষ্টা করছি, এটুকুনি বিষয়। আর হচ্ছে যাতে এই গাছপালা রোপণ করা হয়, যাতে যতটা গাছ কাটা হচ্ছে তার চেয়ে যাতে বেশি আমরা রোপণ করতে পারি, সেই দিকটাও যাতে লক্ষ্য রাখে গ্রামের মানুষ বা বাচ্চা কাচ্চাদের মধ্যেও এটা আমাদেরকে বোঝানো, প্লাস্টিকটাকে যতটা কম ব্যবহার করা যায়, এটাও হচ্ছে একটা বিষয়। এই নিয়ে এখানে আমাদের আজকে এই ক্যাম্প, আমরা সকালে এসে আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে এগুলো। সোসাইটির নাম কি? সোসাইটির নাম হচ্ছে হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন, ওদলাবাড়ি। আজকে এই ওদলাবাড়ি HECF এর সাথে তারঘেরা রেঞ্জের ফরেস্টের যৌথ উদ্যোগে পূর্ব টোটগাঁও মৌজাতে একটি নেচার স্টাডি ক্যাম্প করা হয় এবং এখানে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন বাচ্চারা, স্টুডেন্টসরা পার্টিসিপেট করে এবং তারা খুব আনন্দিত হয় এবং তাদেরকে বিভিন্নভাবে সমাজ সচেতনতা, তার সাথে সাথে পরিবেশ, গাছ, প্রাণী, জীবজন্তুকে কি করে প্রোটেকশন করতে হবে, তাদের সংরক্ষণ কিভাবে করতে হয় এবং বিভিন্ন পাখি, কীটপতঙ্গকে চেনানোর প্রশিক্ষণও দেওয়া হয় এবং আমি আশা করছি যে এই ক্যাম্পটি খুব সফল হচ্ছে এবং ভবিষ্যতেও সফল হবে। উত্তরের সংবাদ এখন সময়ের সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। শীতের দাপট অব্যাহত জলপাইগুড়িতে। রবিবার সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে ঠান্ডার দাপটে রাতে এবং সকালের দিকে শরীর গরম করে নিতে বিভিন্ন জায়গায়, মোড়ের মাথায়, মাঠে আগুন পোহাতে দেখা গেছে অনেককেই। ঠান্ডার দোকানপাট দেরিতে খুলছে, সন্ধ্যার পর তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তায় মানুষজনের চলাফেরার সংখ্যা অনেকটাই কম। তবে রবিবার ছুটির দিন, ইংরেজি নতুন বছরের প্রথমে বহু পিকনিক স্পটে মানুষজনের ভিড় জমাবেন বলে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই শীতের আমেজ লুটে পুটে নিতে পর্যটকদের ঢল জেলা এবং সংলগ্ন বিস্তীর্ণ জঙ্গল এবং পাহাড় এলাকায়। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুর নিগমে। পরিবেশ সংবেদনশীল অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে বিশেষ বৈঠক হল শিলিগুড়ি পুর নিগমে। এদিন শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিংয়ের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, শিলিগুড়ি মহকুমা শাসক সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। মূলত এদিন পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প ও চা শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সেই বিষয়েও এদিন আলোচনা করা হয়। এদিন এই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ করা হবে এবং ইতিমধ্যেই অনেকগুলো বিষয়ে কাজ শুরু হয়ে গেছে। পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুর নিগম ও রাজ্যের প্রশাসন। অনারেবল চিফ মিনিস্টারের ব্রেন চাইল্ড সেই ইকো সেন্সিটিভ জোনের নিউ এরিয়া আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় সেটাকে সুরক্ষিত রেখে সুন্দরভাবে যাতে টি ট্যুরিজম হতে পারে, টি ইন্ডাস্ট্রিগুলো তাদের অল্টারনেটিভ লাইভলিহুড, অল্টারনেটিভ সাস্টেনেবিলিটি সেটা তারা করতে পারে, সেটা নিয়ে কথা হয়েছে। আরেকটা মেজর ডিসিশন হয়েছে গভর্নমেন্ট লেভেল থেকে, যে নোটিফিকেশানটা আছে এয়ারপোর্ট সংক্রান্ত। প্রিভিয়াসলি যেটা হতো সেটা আমরা একটা নোটিফিকেশান করে দিচ্ছি যে একটা বড় রেডিয়াসে বিল্ডিংয়ের ক্ষেত্রে একটু টল বিল্ডিং হলে এয়ারপোর্ট অথরিটি পারমিশন লাগে। এখন বাগডোগরা এরোড্রামে 4 কিলোমিটার রেডিয়াস যেটা রেড জোন, সেই রেড জোনের মধ্যে এয়ারপোর্ট অথরিটির থেকে পারমিশন লাগবে। বিয়ন্ড দি রেড জোন
গ্রিন আর ইয়েলো জোন, সেখানে এয়ারপোর্ট অথরিটি কোনো এনওসি বা পারমিশন সেই ক্ষেত্রে লাগবে না। আমাদের কর্পোরেশন এখন অ্যাজ অন ডেট কর্পোরেশনের যা এরিয়া সেটা গ্রিন জোনের মধ্যে পড়ে, সুতরাং সেটা লাগবে না। শুধু এরা যখন প্ল্যান জমা দেবে তখন সেটা ডিকোডিং করে দেখিয়ে দিতে হবে যে এটা গ্রিন জোনের মধ্যে আছে। ম্যাপ সবার কাছেই আছে, সেটা নিয়েও এলবিএসদের সাথে আরেকটা মিটিং হবে আমাদের বিল্ডিং সেকশনে। তারপর এটা আমাদের যে নোটিফিকেশনটা সেটা আমরা আলাপ আলোচনা করে আমরা সেই নোটিফিকেশনটাও আমরা দিয়ে দেব। আমরা তার আগে এমআইসি করে বোর্ড মিটিংও সেটা নিয়ে ডিটেল আমরা আলাপ আলোচনা করে নেব। খালি বাড়ি থাকাকে কাজে লাগিয়ে সর্বস্ব লুট আর সে চুরির অভিযোগ পেতেই তদন্তে নেমে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম কুবের রায়। ধৃত প্রধাননগর থানার উত্তর পলাশ এলাকার বাসিন্দা। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত 30 তারিখ একটি অভিযোগ জমা পড়ে প্রধাননগর থানায়। বাড়ির মালিক অভিযোগ করেন, বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। তিনি সিকিমে গিয়েছিলেন আর সেই সুযোগেই বাড়িতে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। বাড়ি ফাঁকা থাকায় এই সুযোগে বাড়ির সর্বস্ব লুট করে নেওয়া হয়। এই ঘটনা তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগায় প্রধাননগর থানার পুলিশ। অবশেষে মেলে সাফল্য, গ্রেপ্তার হয় দুষ্কৃতী। গত 31 তারিখ অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে প্রধাননগর থানার পুলিশ। এরপর আদালতের কাছে পুলিশ রিমান্ডের অনুরোধ জানায় প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতে দেয় আদালত। এরপর ধৃতকে হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে চুরি যাওয়া টিভি, গ্যাস সিলিন্ডার সহ সমস্ত জিনিস উদ্ধার করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। পুলিশের তদন্ত প্রক্রিয়ায় খুশি গৃহকর্তা। ধৃতকে আজ পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধাননগর থানা। রবিবার তিনবাত্তি মোড় এলাকায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। রবিবার দুপুর নাগাদ শিলিগুড়ির সংলগ্ন তিনবাত্তি মোড় এলাকায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে, এদিন দুপুরে দীর্ঘক্ষণ ধরে মৃত অবস্থায় রাস্তার পাশেই পড়েছিল। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অবশ্য জানা যায় মৃত এই ব্যক্তি শিলিগুড়ির শক্তিগড় এলাকার বাসিন্দা, তবে নাম জানা যায়নি। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্যরা। কি করে একটু আগে বলি একজন বন্ধু নিয়ে আসছে, চা বিস্কুট খাওয়া দেবে, চা বিস্কুট খাবে, ওটাও খেতে পারে না। চা বাবুটা আমার শরীর ভালো ছিল, ব্যাস হয়ে গেল। নাম কি জানেন? এমনি ডাক নাম চিনু। চিনু চিনু। আচ্ছা, ভালো নাম জানেন না? ভালো নাম আমরা জানি। তো এখন কে এসেছিল এখানে? ওর মেয়ে আসছে। ওর মেয়ে এসেছিল। কতদিন থেকে এখানে থাকে? এই এখানে আমার 30 বছর তৈরি, 30 বছর আগে পেট্রোল ওটা চাইতো, বাইকে ওদের কি সামনে সময় ঘোরাঘাটি হয়েছে, তখন তো বাইক খাওয়া যাবে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা কিনবাত্তি মোড়। মালবাজারে শুরু হলো নাট্য উৎসব। মাল অ্যাক্টওয়ালা আয়োজিত এবং ভারত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় শনিবার সন্ধ্যায় সূচনা হলো 14দশ বর্ষ নাট্য উৎসবের। মালবাজার শহরের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র ভবনে নাট্য উৎসবের সূচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সদস্য সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 4 থেকে 8ই জানুয়ারি 5 দিন ব্যাপী নাট্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি মাল অ্যাক্টওয়ালার তরফে দর্পণ নামাঙ্কিত স্মরণিকা প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মঞ্চস্থ হয় হৃৎপিণ্ড নাটকটি। আনুষ্ঠানিক উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় জানান, নাটকের সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার বিভিন্ন প্রজন্মের মানুষকে নাটকের প্রতি আগ্রহ বাড়াতে সর্বতোভাবে প্রচেষ্টা জারি রয়েছে। তবে নবীন প্রজন্ম যে উৎসাহ হারাচ্ছে নাটকের প্রতি, তা কিন্তু মেনে নিয়েছেন মাল অ্যাক্টওয়ালার সম্পাদক তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুধাংশু বিশ্বাস। তিনি বলেন, একটা সময় ডুয়ার্সের চা বলয় একাধিক মঞ্চে নাটক মঞ্চস্থ করা হতো। নাটকের প্রতি আকৃষ্টতা বাড়িয়ে আবারও পুরনো গরিমায় ফেরাতে পরিকল্পনা করা হচ্ছে। কনকনে শীতের সন্ধ্যায় 5 দিন ব্যাপী এই নাট্য উৎসবে একাধিক নাটক মঞ্চস্থ হবে। মাল অ্যাক্টওয়ালা, বালিগঞ্জ স্বপ্ন সূচনা, সৃষ্টি, সংঘশ্রী যুব নাট্য সংস্থা, চাকদহ নাট্যদল, টালিগঞ্জ রঙ্গব্যঙ্গ অদ্বিতীয়া, বলাকা শিলিগুড়ি, ডামডিম যুব নাট্য সংস্থার মতো একাধিক নাট্যদল তাদের নাটক পরিবেশন করবেন। নাট্য উৎসবের সূচনায় শহর সহ পার্শ্ববর্তী এলাকার বহু নাটকপ্রেমী নাটক দেখতে ভিড় জমিয়েছিলেন। নাটকের সূচনা লগ্নে ডুয়ার্সের তরুণ নাট্য প্রতিভা স্বর্গীয় তীর্থঙ্কর মজুমদারের স্মৃতিচারণা এবং তার ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাল অ্যাক্টওয়ালার সদস্যবৃন্দ। এই
ছোট্ট একটা শহরের মধ্যে মা একতলা চতুর্দশ বর্ষ নাটকের উৎসব করছে এবং এতজন মানুষ এসেছেন দর্শক হিসাবে উপস্থিত হয়েছেন। সকলকে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, কারণ দর্শক সত্যি একটা নাটকের দলকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে তো দর্শকরাই। এই দর্শকরাই তো আমাদের উৎসাহিত করেন, নাটকের দলগুলোকে উৎসাহিত করেন, তাদের লালন পালন করেন। কাজে তাদের কি বলবো, তাদের এই অবদান অমূল্য, তাদের অবদান অপরিসীম। মঞ্চের উপরে যারা নাটক করেন তারা তো একটা নাটকের উৎসবে অংশগ্রহণ করছেন, তাদের ভালো লাগা নিয়ে একটা যাকে বলে প্যাশন নিয়ে নাটক করেন এবং নাটকের যে বার্তাগুলো বহন করে আনেন নাটকের মধ্যে দিয়ে তা দর্শকের মধ্যে কিভাবে সঞ্চালিত হয় এবং বাইরে দিয়ে আমরা অনেকদিন পরে একটা নাটক থেকে মনে রাখবো, কিন্তু দর্শকরাই আমাদের মনে রাখে। তাদের আমার আবারও বলবো, তাদের আমার তরফ থেকে শ্রদ্ধা। এই প্রথম জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে আয়োজিত নাটকে অভিনয় করছেন বিশিষ্ট নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়। বর্তমান দিনে দাঁড়িয়ে সামাজিক মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ থাকলেও থিয়েটারের আলাদাই একটা দিক রয়েছে বলে মনে করেন শিল্পী। কথা প্রসঙ্গে তিনি জানান, আজ থিয়েটার একটি কালেকটিভ আর্ট, এটা একা কখনো করা সম্ভব নয়। থিয়েটার একটি মিলন ক্ষেত্র। কলকাতার মঞ্চের যেমন সুবিধে রয়েছে তেমনি অসুবিধেও আছে। সারা রাজ্য থেকে মানুষ কলকাতায় গিয়ে থিয়েটার দেখেন, সেখানে হল ভর্তি হয়, কিন্তু জলপাইগুড়িতে এমন সম্ভব নয়। এখানে থিয়েটার অনেকটাই লোকাল। থিয়েটারে যেহেতু অনেকগুলো বিনোদন মাধ্যম এসে গেছে, তাই মানুষ থিয়েটারে কম আসতে চাইছে। তার মধ্যে নাট্যকর্মীরা লড়াই করে যাচ্ছেন। থিয়েটার একটি জ্যান্ত আর্ট। আপনি না থাকলেও সিনেমা চলতে পারে, কিন্তু দর্শক না থাকলে থিয়েটার চলা সম্ভব নয়। মানুষের চিন্তাভাবনা যেভাবে থিয়েটার আলোড়িত করতে পারে, অন্য কোনো মাধ্যম তা পারে বলে আমার বিশ্বাস হয় না বলেই তিনি জানান। যেটা বলবার কথা হচ্ছে, দীর্ঘদিন ধরেই আমরা থিয়েটার করছি। আমরা আমাদের দল শান্তিপুর সাংস্কৃতিক, আমি তো আরো ছোট বয়স থেকে যুক্ত, কিন্তু যে কোনো কারণে জলপাইগুড়ি কোচবিহারে আমার অভিনয় করা হয় না। এসছি নানা কারণে, শিলিগুড়িতে দীনবন্ধু মঞ্চে করেছি, কোচবিহারে ওয়ার্কশপ করেছি, কিন্তু এই জলপাইগুড়ি রবীন্দ্র ভবন এবং কোচবিহার রবীন্দ্র ভবনে অভিনয় করা হয়। তো সেটার মূল উদ্যোক্তা হচ্ছে আমার দুই ছাত্রী। মৌসুমী আছে এখানে, ওদের মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী যারা জলপাইগুড়ির, তাদের আমন্ত্রণে এখানে আসা। আর কোচবিহারে আমার আর এক ছাত্রী আছে দেবলীনা, ওরা আমার একটা ওয়ার্কশপে ছিল এবং তারপর থেকে দীর্ঘদিন ধরেই ওরা চেষ্টা করেছে আমাকে নিয়ে আসবার, কিন্তু নানা কারণে ব্যাটে বলে হয়নি আর কি। কখনো আমার ডেট, কখনো আর্থিক সংকট, নানা কারণে। তো এইবার আমি বলেছিলাম যাবই। তা আমাদের দল নিয়ে আমরা এসছি। আজকে সন্ধ্যায় আমরা প্রথমে গন্ধজালে নাটক করব মনোজ মিত্রের, তারপরে ফিরে দেখা নাটক করব। এই নাটকটি প্রায় 25 বছর ধরে আমরা অভিনয় করি টানা। এটার ইতিহাস বাংলা নাটকের ক্ষেত্রে 25 বছর ধরে একটা নাটক চলছে। আর যেটা বলবার কথা, সার্বিকভাবে থিয়েটার তো একটা কালেকটিভ আর্ট। থিয়েটার একা একা করা যায় না। একটা ছবি আপনি একা আঁকতে পারেন, একটা ভাস্কর্য একা করতে পারেন, কিন্তু থিয়েটার করতে গেলে আরো অনেক লোক লাগে। এই থিয়েটারটা একটা মিলন ক্ষেত্র। কলকাতার মঞ্চে অনেকগুলো সুবিধে আছে, আবার অসুবিধেও আছে। কলকাতার দর্শক হয়তো সারা পশ্চিমবঙ্গ থেকে লোক গিয়ে কলকাতার হল ভর্তি করে, কিন্তু জলপাইগুড়িতে সেটা সম্ভব না। এখানে থিয়েটার অনেকটাই লোকাল, এবং থিয়েটারে যেহেতু অনেকগুলো বিনোদন মাধ্যম এসে গেছে সমাজে, লোকে ফেসবুকে ইউটিউবে ব্যস্ত, হাত খুললেই বোতাম টিপলেই নেটফ্লিক্স চালু হয়ে যাচ্ছে, ফলে লোকে থিয়েটারে আসতে চাইছে কম। কিন্তু এর মধ্যে নাট্যকর্মীরা ফাইট করে যাচ্ছেন, এই মুক্তাঙ্গনের মতো দলগুলো ফাইট করে যাচ্ছে দর্শক জোগাড় করার জন্য। কারণ থিয়েটার হচ্ছে একটা জ্যান্ত আর্ট। একটা সিনেমা চলতে পারে আপনি না থাকলেও, কিন্তু দর্শক না থাকলে থিয়েটার চলতে পারে না। ফলত এই লাইভ আর্ট বলেই থিয়েটারের গুরুত্ব অনেক বেশি। আর থিয়েটার যে পেনিট্রেশন করতে পারে, মানুষের চিন্তা ভাবনাতে যেভাবে আলোড়িত করতে পারে, অন্য কোনো মাধ্যম পারে বলে আমার বিশ্বাস নয়। ফলে আমার মনে হয় থিয়েটার 2500 বছর আগেও যেমন ছিল, 5000 বছর আগে যেমন ছিল, আজকের দিনেও তেমন করে চলবে। তার ভালো সময় খারাপ সময় যাবে, এবং কলকাতার থিয়েটার সবসময় ভালো হচ্ছে, জেলার থিয়েটার খারাপ হচ্ছে এরকম আমি মনে করি না মোটে। কারণ আমি জেলার মানুষ, কিন্তু আমাকে কলকাতা বারবারই ডাকে তার নানা কাজের জন্য, তার অভিনয় করতে, নির্দেশনা দিতে। ফলত কলকাতাতেও ভালো কাজ হয়, জেলাতেও ভালো কাজ হয়, জেলাতেও খারাপ কাজ হয়, কলকাতাতেও খারাপ কাজ হয়। কিন্তু সামগ্রিকভাবে আমাদের চর্চায় থাকতে হবে, যত্নে থাকতে হবে। আর মানুষ পাশে এসে দাঁড়াক, আমাদের বাংলা ভাষা বাঁচুক, কারণ বাংলা ভাষা না বাঁচলে সংস্কৃতি বাঁচবে না। বাংলা নাটক কে দেখবে? ফলত এইটুকুই আমার আহ্বান দর্শকদের কাছে, আজকে সন্ধেবেলা আপনারা আসুন,
আমাদের নাটক দেখুন। আর শুধু নাটক দেখা মানে একটা অভিনয় তো দেখা না, এই যে 5 জনের সঙ্গে দেখা হবে, একসঙ্গে চা খাবেন, একসঙ্গে গল্প হবে, দু একটা কথা হবে। পিটার ব্রুক বলেছিলেন যে আমরা একটা ডিপ্রেশনের এই যে বাস করছি, এই ডিপ্রেশন কাটাবার একটা বড় জায়গা হচ্ছে থিয়েটার, যেখানে আমার একাকিত্ব বোধকে আমি কাটাতে পারি, কারণ থিয়েটার অনেকে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে করতে হয়। তো সেই কারণেই আসা, ওদের উৎসব সফল হোক এই কামনা। অনেক শুভেচ্ছা সবাইকে। আজ সন্ধ্যায় আমরা অভিনয় করছি। উত্তরের সংবাদ এখন সময়ে সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হৃদয় বিদারক ঘটনা জলপাইগুড়িতে। মৃত্যুর পরও নিজের সাথীকে ছাড়তে নারাজ, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা। এক করুণ ঘটনার সাক্ষী হয়ে থাকলো জলপাইগুড়িবাসী। গত দুদিন আগে জলপাইগুড়ি ইরিগেশন দপ্তর সংলগ্ন রাস্তার ধারে কোনো অজানা কারণে একটি কুকুর মারা যায় এবং সেই কুকুরটি মারা যাওয়ার পর সেখানেই প্রায় দুদিন ধরে পড়ে রয়েছে মৃত কুকুরটি। নিয়ে যাওয়ার উদ্যোগ দেখা যায়নি, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে কুকুরটি মারা গিয়েছিল সেই কুকুরটির আশেপাশে যারা তার সঙ্গী ছিল এক সময়, তারা তার থেকে পিছু সরেনি। 2 দিন মৃত সাথীর পাশেই বসেছিল। কুকুরটি মারা যাওয়ার পরও তার পাশেই প্রায় 2 দিন ধরে রয়েছে তারা। মন বেদনাদায়ক দৃশ্য প্রত্যক্ষ করেছেন অনেক মানুষই। এক ব্যক্তি বলেন, এই কুকুরটি মারা গেছে এবং তার সাথী সঙ্গীরা তার পাশেই সবসময় রয়েছে এবং তার সাথী সঙ্গীরাও বুঝতে পারছে যে কুকুরটি মারা গেছে, তাই তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছিল তারা। এই ধরনের দৃশ্য সাধারণত বিরল। আমাদের সমাজে এই ধরনের দৃশ্য কখনো দেখা যায় না। বিপদে পড়লে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু পশুদের ক্ষেত্রে অন্য ধরনের অনুভূতি চোখে পড়ল। মৃত কুকুরের সামনেই রয়েছে, একটা বেদনাদায়ক ঘটনা। অ্যাকচুয়ালি কুকুরের অনুভূতি অনেক বেশি। তার মৃত্যুতে, তার যে সঙ্গীর মৃত্যুতে তাদের যে একটা ভেতরে শোক হয়েছে, এইটাই মনে করা যায়। তার জন্য ওরা তাকে ছাড়তে চায় না, এবং তার মৃত্যুটাকে স্বীকার করতে চাচ্ছে না। এই যে দৃশ্যটা যে দেখলেন, যে মৃত পশুর সামনে আরেক পশু বারবার সেখানেই বসে আছে, এই বিষয়টাকে কেমন লাগছে? এটা খুবই বেদনাদায়ক, এবং এটা ওদের মধ্যে যে ফিলিংসটা, যেমন মানুষের মধ্যে ফিলিংস কেউ মৃত্যুতে যেরকম হয়, ওদের মধ্যেও সেটা হয়তো অনেকখানি হয়, সেটাই মনে হচ্ছে এটা দেখে। আপনার নাম দাদা? অমিতাভ অধিকারী। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের ক্লাম রোডে পথ চলতি মানুষদের হাত জোড় করে বাড়ি পৌঁছে দেওয়ার আবেদন অসহায় এক পরিযায়ী শ্রমিকের। পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও একই সঙ্গে পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক শিলিগুড়ি পুর নিগমে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।